আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন্দ্রীয় আইন পরিষদের যে দুটো কক্ষ সেই দুটো কক্ষের সদস্যদের নিয়ে, মেম্বার্স অফ দ্য রাজ্যসভা এবং মেম্বার্স অফ দ্য লোকসভা। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। এর আগের 5টা ভিডিওতে আমরা পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারকে কম্পেয়ার করেছিলাম এবং তাদের কক্ষগুলোর মধ্যে কম্প্যারিজন করে আমরা বুঝে নিয়েছিলাম। এই ভিডিও এবং এর পরের যে নেক্সট 3টে ভিডিও আসবে সেটাতে আমরা এই হাউসেসগুলোরই সদস্যদের নিয়ে কম্প্যারিজন করব। মেম্বার অফ দ্য রাজ্যসভা এবং মেম্বার অফ দ্য লোকসভাকে আমরা এই 16টা পয়েন্টের ভিত্তিতে কম্পেয়ার করে বুঝতে চলেছি। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 16টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। আজকে সবার প্রথমে আমরা রাজ্যসভা এমপি এবং লোকসভা এমপির লিগ্যাল স্ট্যাটাস জেনে নেব। তো দুটো কক্ষের এমপিরাই কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে, অর্থাৎ সংবিধান ডিরেক্টলি এই এমপিদের পোস্টটা ক্রিয়েট করেছে। কনস্টিটিউশনাল পোস্ট আমাদের দেশের সবচেয়ে হাইয়েস্ট পোস্ট হিসাবে ধরা হয়। দ্বিতীয়ত আমরা দেখে নেব যে এরা কোন অর্গান অফ দ্য স্টেটে বিলং করে। লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির মধ্যে কোন অর্গান অফ দ্য স্টেটে রাজ্যসভা এবং লোকসভা এমপিরা পড়ে যাচ্ছেন। রাজ্যসভা এবং লোকসভা কেন্দ্রীয় আইন পরিষদ এরা, অর্থাৎ লেজিসলেটিভ অর্গান অফ দ্য সেন্টার। তাই এদের যারা সদস্য তারাও হচ্ছে লেজিসলেটিভ অর্গান অফ দ্য সেন্টারে বিলং করেন। কেন্দ্রের আইন পরিষদের এরা সদস্য। এবারে রাজ্যসভা বা লোকসভার এমপির পোস্টে দাঁড়ানোর জন্য প্রার্থী হিসাবে তাদের কি কি কোয়ালিফিকেশনস থাকতে হয় সেটা আমরা দেখে নেব। তো রাজ্যসভা এবং লোকসভা এমপির কিছু কমন কোয়ালিফিকেশনস আছে, যেমন তাদেরকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। ভারতের নাগরিক না হলে তারা এই সমস্ত নির্বাচনে প্রার্থী হিসাবে দাঁড়াতে পারবে না। তাছাড়া যখন তারা নমিনেশন ফাইল করছেন ইলেকশন কমিশনের কাছে, তখন তাদেরকে শপথ গ্রহণ করতে হয়। কার সামনে শপথ গ্রহণ করবে? যাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই পারপাজের জন্য অ্যাপয়েন্ট করবে তার সামনে তাদেরকে শপথ গ্রহণ করতে হয়। এমপিদের অ্যাকচুয়ালি দুবার শপথ গ্রহণ করতে হয়। প্রথমবার যখন তারা প্রার্থী হিসাবে নমিনেশন ফাইল করছে, এবং দ্বিতীয়বার তারা ইলেকশন জেতার পর। তো এখানে আমরা ইলেকশনে দাঁড়ানোর জন্য শপথটার কথা বললাম, যেটা তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা একজন অ্যাপয়েন্টেড ব্যক্তির সামনে তারা শপথ গ্রহণ করে। নেক্সট কোয়ালিফিকেশনটা দুটো কক্ষের জন্য আলাদা। রাজ্যসভা এমপির ন্যূনতম বয়স হতে হবে 30 বছর, এবং লোকসভা এমপি হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর। এগুলো মিনিমাম এজ। মিনিমাম এজ থাকলেও এদের কিন্তু কোনো ম্যাক্সিমাম এজ বা রিটায়ারমেন্টের কোনো বয়স নেই। যতদিন তারা ইলেকশন জিতবে ততগুলো টার্ম তারা এমপি থাকতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের দেশে যেই পোস্টগুলো রয়েছে তাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ মনে রাখার একটা ট্রিক হচ্ছে যে যতগুলো ইলেক্টেড পোস্ট আছে সেই পোস্টগুলোর মিনিমাম এজ হয়, কিন্তু ম্যাক্সিমাম এজ বলে কিছু হয় না। সেখানে যেই পোস্টগুলোতে অ্যাপয়েন্টমেন্ট হয় সেখানে কিন্তু মিনিমাম এজ বলে কিছু থাকে না, তবে একটা রিটায়ারমেন্টের বয়স থাকে। যেহেতু রাজ্যসভা এবং লোকসভা এমপি দের পোস্টটা একটা ইলেক্টেড পোস্ট, তাই জন্য তাদের মিনিমাম এজ আছে কিন্তু ম্যাক্সিমাম এজ নেই। এমপি পদের প্রার্থীদের চতুর্থ কোয়ালিফিকেশন কমন রয়েছে, সেটা হচ্ছে পার্লামেন্ট যদি এই 3টে কোয়ালিফিকেশন ছাড়া কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন প্রেসক্রাইব করে এই নির্বাচনগুলোতে দাঁড়ানোর জন্য, তাহলে সেই কোয়ালিফিকেশনগুলো থাকতে হবে প্রার্থীদের মধ্যে। আমাদের 4 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ডিসকোয়ালিফিকেশন অফ ক্যান্ডিডেট, অর্থাৎ কি কি কারণে ক্যান্ডিডেটরা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে, অর্থাৎ ইলেকশনে দাঁড়াতেই পারবে না। নাম্বার 1 ডিসকোয়ালিফিকেশনটা দুটো ক্ষেত্রেই কমন, যে তারা যদি কোনো অফিস অফ প্রফিট অর্থাৎ লাভজনক পদ
তারা হোল্ড করে ইউনিয়ন বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে, কেন্দ্র বা রাজ্য সরকারের আন্ডারে তারা যদি কোনো লাভজনক পদে তারা রয়েছে, তাহলে তাদের নির্বাচনের নমিনেশন ফাইল করার আগে তাদেরকে রেজিগনেশন দিতে হবে সেই পূর্ব পদ থেকে, তারপরে তারা ইলেকশনের নমিনেশন ফাইল করতে পারবে। এটা জেনারেলি। তবে কিছু কিছু পোস্ট এক্সেম্পট করা হয়েছে এই ডিসকোয়ালিফিকেশনটা থেকে। যেমন তারা যদি কোনো মিনিস্টার হন, অর্থাৎ কেন্দ্র বা রাজ্যের আন্ডারে তারা যদি মিনিস্টার, মন্ত্রী পদ তারা পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে তাদের ইলেকশনে দাঁড়ানোর সময় তাদের কিন্তু সেই পদ থেকে ইস্তফা না দিলেও চলবে। মিনিস্টারের পোস্ট, এক্সেম্পটেড পোস্ট, তারা মিনিস্টার থাকাকালীন লোকসভা বা রাজ্যসভার নির্বাচনে তারা দাঁড়াতে পারে। দ্বিতীয়ত, তারা যদি আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ তারা যদি মানসিকভাবে অসুস্থ রয়েছেন, তাহলে তারা এই ইলেকশনগুলোতে দাঁড়াতে পারবে না। তবে সেটা কোর্টে প্রমাণ হতে হবে, কোর্টকে ডিক্লেয়ার করতে হবে যে এই ব্যক্তিটা মানসিকভাবে অসুস্থ, তাহলে তারা ইলেকশনে দাঁড়াতে পারবে না। তৃতীয়ত, তারা যদি আনডিসচার্জড ইনসলভেন্ট হয়, অর্থাৎ তারা যদি দেউলিয়া হয়ে গেছে, দেনায় তারা পড়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এবং চতুর্থ ডিসকোয়ালিফিকেশন হচ্ছে, তারা যদি ভারতের নাগরিকই না থাকে, তাদের নাগরিকত্ব কোনো কারণে চলে গেছে, বা সে ভলেন্টারিলি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে, তাহলে সঙ্গে সঙ্গে তাদের রাজ্যসভা এবং লোকসভা ইলেকশনে দাঁড়ানোর এলিজিবিলিটি তারা হারিয়ে ফেলবে। এবং 5 নম্বর, পার্লামেন্ট যদি এই 4টে ডিসকোয়ালিফিকেশন বাদ দিয়েও অন্য কোনো ডিসকোয়ালিফিকেশনের কারণ নিয়ে আসে বা অন্য কোনো কারণে ডিসকোয়ালিফাই করে দেয়, তাহলে সেই কারণগুলো প্রযোজ্য হবে। তো হ্যাঁ, ওরকম স্ট্যাচুটারি ল পার্লামেন্ট নিয়ে এসছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের মাধ্যমে। এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন এবং ডিসকোয়ালিফিকেশন পার্লামেন্ট ক্যান্ডিডেটদের উপরে ইম্পোজ করেছে, তবে সেটা স্ট্যাচুটারি ল অর্থাৎ কনস্টিটিউশনের পার্ট নয়। সো ইন সামারি, 5টে ডিসকোয়ালিফিকেশনের কারণ হতে পারে তারা যদি অফিস অফ প্রফিট হোল্ড করে ইউনিয়ন বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে, তাদের যদি মানসিক কোনো অসুস্থতা থাকে এবং কোর্ট যদি সেটা ডিক্লেয়ার করে থাকে, তৃতীয়, সে যদি দেউলিয়া হয়ে যায়, চতুর্থ, তার ভারতের নাগরিকত্ব সে যদি ছেড়ে দেয় বা কোনো কারণে চলে যায়, এবং 5 নম্বর, পার্লামেন্ট যদি অ্যাডিশনাল কোনো ডিসকোয়ালিফিকেশন ইম্পোজ করতে চায়। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এলিজিবিলিটি অফ দ্য ইলেক্টরেটস, অর্থাৎ রাজ্যসভা বা লোকসভা ইলেকশনসে যারা ভোট দেয়, ভোটারদের কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি আমরা দেখে নেব। রাজ্যসভার ইলেকশনটা হয় ইনডাইরেক্ট ইলেকশন, এবং এখানে কিন্তু সবাই পার্টিসিপেট করে না। কিছু সিলেক্টেড পোস্ট রয়েছে যারা রাজ্যসভার নির্বাচনে পার্টিসিপেট করে। এখন সেই পোস্টগুলো কি আমরা নেক্সট পয়েন্টেই আমরা দেখে নেব। তবে এখন যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, রাজ্যসভা এমপির ইলেকশনে যারা ভোট করে, রাজ্যসভার ইলেকশনের যারা ভোটার, সেটা কিন্তু ওপেন টু অল নয়, অর্থাৎ লিমিটেড কিছু পোস্ট রয়েছে যারা রাজ্যসভার ইলেকশনে ভোট দিতে পারে। তবে লোকসভার ইলেকশনের ক্ষেত্রে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে ভোট হয়। দেশব্যাপী বা সর্বজনীন প্রাপ্তবয়স্ক যারা রয়েছে, অর্থাৎ যারা অ্যাডাল্টস রয়েছে, তারা সবাই লোকসভা নির্বাচনে ভোট দিতে এলিজিবল। তো রাজ্যসভা এমপির ইলেকশনে লিমিটেড অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, যেখানে লোকসভা এমপির ইলেকশনে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এর মাধ্যমে ভোট দেওয়া হয়। এবারে আসি, এই এমপিদের মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট কি রয়েছে। রাজ্যসভা এমপিদের ইলেকশন যেমন বলেছিলাম ইনডাইরেক্ট ইলেকশন হয়, এবং কিছু কিছু সিট নমিনেশনের মাধ্যমেও ফুলফিল করা হয়। যেখানে লোকসভার ইলেকশন ডাইরেক্ট ইলেকশন হয়, অর্থাৎ দেশব্যাপী সবাই পার্টিসিপেট করে তাদের প্রতিনিধিদের লোকসভাতে পাঠায়। এবারে রাজ্যসভা এমপিদের 229টা মেম্বার্স ইনডাইরেক্টলি ইলেক্টেড হন, এবং তাদের ইলেকশনে পার্টিসিপেট করে যেই স্টেটে নির্বাচন হচ্ছে সেই স্টেটের যারা ইলেক্টেড এমএলএস রয়েছে, অর্থাৎ বিধানসভার যারা সদস্য ইলেক্টেড যারা রয়েছে, তারা হচ্ছে পার্টিসিপেট করে রাজ্যসভা এমপির ইলেকশনে। যেখানে লোকসভা এমপির ইলেকশনে 530 জন মেম্বার্স রাজ্যগুলো থেকে ইলেক্ট হয়ে আসে। রাজ্যসভা এমপির 4 জন মেম্বার্স ইলেক্টেড হন ইলেক্টেড এমএলএস অফ দ্য ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ ইউনিয়ন টেরিটরি যেগুলো আমাদের রয়েছে, যাদের বিধানসভা আছে, মানে দিল্লি এবং পুডুচেরি যেখানে বিধানসভা রয়েছে, সেই বিধানসভার যারা এমএলএস রয়েছে, তারা হচ্ছে রাজ্যসভা এমপির ইলেকশনে পার্টিসিপেট করে এবং সেই ইউনিয়ন টেরিটরি থেকে তাদের প্রতিনিধি পাঠান। যেখানে লোকসভা এমপির ক্ষেত্রে 13 জন মেম্বার্স ইউটি থেকে ইলেক্টেড হয়ে আসে। সেই ইউটি সমস্ত যারা অ্যাডাল্ট সিটিজেন্স রয়েছে, তারা হচ্ছে এই লোকসভা নির্বাচনে পার্টিসিপেট করে ভোটার হিসাবে। আবার রাজ্যসভাতে কিছু সিটস, স্পেসিফিক্যালি 12টা সিটস
নমিনেশনের মাধ্যমে ফিল আপ করা হয়। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এই 12টা সিটে নমিনেট করেন এমন ব্যক্তি যাদের স্পেশাল নলেজ অর্থাৎ বিশেষ জ্ঞান বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা রয়েছে 4টে ফিল্ডে। প্রথমটা হচ্ছে লিটারেচার, তারপর একটা আর্টস, তারপর একটা সায়েন্স এবং সোশ্যাল সার্ভিস। যারা এই 4টে ফিল্ডে বিশেষ পারদর্শিতা অর্জন করেছে তাদের মধ্যে থেকে 12 জনকে নমিনেট করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তবে লোকসভার ক্ষেত্রে আপাতত কিন্তু কোনো নমিনেশনের ব্যবস্থা নেই। লোকসভাতে যতজন মেম্বার্স তারা সবাই ইলেক্টেড মেম্বার্স। নেক্সট আমাদের 7 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রেসপন্সিবিলিটি অফ ইলেকশনস, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভাতে যে ইলেকশনটা হয় সেই ইলেকশনটা কে কন্ডাক্ট করে। রাজ্যসভা এবং লোকসভাতে ইলেকশন করানোর দায়িত্ব আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নির্বাচন কমিশন আমাদের ভারতে যেটা রয়েছে, তারাই এই এমপিদের ইলেকশন কন্ডাক্ট করায়, তাদের নির্দেশনায় ইলেকশনগুলো হয়ে থাকে। নেক্সট, ইলেকশন যদি হচ্ছে তাহলে সেই ইলেকশন নিয়ে বিবাদও হতে পারে। তো আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন ইলেকটোরাল ডিসপিউটস, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা ইলেকশনে যদি কোনো ডিসপিউট হয় তাহলে সেই কেসগুলো কোন কোর্টের কাছে যাবে। রাজ্যসভা এবং লোকসভা ইলেকশনের ডিসপিউট হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে। যেই এমপির ইলেকশন নিয়ে ডিসপিউট রয়েছে সে যেই রাজ্য থেকে ইলেকশনে দাঁড়িয়েছিল তার ইলেকশন রিলেটেড ডিসপিউট সেই রাজ্যের হাইকোর্টের ইখতিয়ারের মধ্যে পড়বে এবং সেটাও অরিজিনাল জুরিসডিকশন, অর্থাৎ এই কেসটা ডিরেক্টলি সেই রাজ্যের হাইকোর্টের কাছেই যাবে এবং হাইকোর্টের জাজমেন্ট বেরিয়ে গেলে সেই জাজমেন্টটার বিরুদ্ধে যে আরোপি রয়েছে সে কিন্তু সুপ্রিম কোর্টেও অ্যাপিল করতে পারে হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে। সো এমপিদের ইলেকশন হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশনে পড়ে এবং সুপ্রিম কোর্টের অ্যাপেলেট জুরিসডিকশনের মধ্যে পড়ে, অর্থাৎ অ্যাপিলের মাধ্যমে সুপ্রিম কোর্টে যেতে পারে। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। নেক্সট, এরা নির্বাচন হয়ে যাওয়ার পর ওথ এবং অ্যাফার্মেশন যেটা তারা নেয়, শপথ যেটা গ্রহণ করে। তো যেমন বলেছিলাম এমপি হওয়ার জন্য 2বার শপথ গ্রহণ করার প্রয়োজন আছে। প্রথমে যখন তারা কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিল, ইলেকশনে প্রার্থী হিসাবে দাঁড়াবার নমিনেশন ফাইল করছিল, তখন তারা শপথ গ্রহণ করেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা একজন অ্যাপয়েন্টেড ব্যক্তির সামনে। তবে একবার ইলেকশন বা নমিনেশন হয়ে যাওয়ার পর তখন কিন্তু তারা শপথ গ্রহণ করবেন রাষ্ট্রপতির সামনে বা রাষ্ট্রপতির দ্বারা অ্যাপয়েন্টেড কোনো ব্যক্তির সামনে। তো ইলেকশনের পূর্বে ইলেকশন কমিশনের সামনে আর ইলেকশনের পরে রাষ্ট্রপতির সামনে তারা শপথ গ্রহণ করেন এবং এই শপথে তারা কি বলবেন সেই শপথের বাণীগুলো আমাদের সংবিধানের 3rd শিডিউলে লেখা আছে। যেই সমস্ত সাংবিধানিক পোস্টে শপথ গ্রহণের ব্যাপার আছে সেই শপথের বাণীগুলো সমস্ত পোস্টের জন্যই আমাদের সংবিধানের 3rd শিডিউলে দেওয়া আছে। আমাদের 10 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে টার্ম বা টেনিওর। তাদের ইলেকশন হয়ে যাওয়ার পর তারা কত মেয়াদ তারা পায়। রাজ্যসভার এমপিরা তারা একটা ফিক্সড টেনিওর পায় 6 বছরের এবং রাজ্যসভার টোটাল মেম্বারদের মধ্যে থেকে 1/3 মেম্বার প্রত্যেক 2 বছর পরে পরে রিটায়ার করে। তো প্রত্যেকজন এমপি 6 বছরের টেনিওর পান এবং 1/3 মেম্বারকে রিটায়ার করতে হয় 2 বছর পর পর। যেই মেম্বাররা রিটায়ার করলো তাদের পোস্টে পুনরায় ইলেকশন হবে এবং নতুন মেম্বার আসবে যারা আবারও 6 বছরের টেনিওরটা পাবে এবং নেক্সট 2 ইয়ার্স পরে অন্য ব্যাচ অফ এমপি যাদের 6 বছরের টেনিওর কমপ্লিট হয়ে গেছে তারা রিটায়ার করে যাবে এবং তাদের পোস্টে পুনরায় ইলেকশন হয়ে নতুন মেম্বার্স আসবে 6 বছরের জন্য। সেখানে লোকসভা এমপিরা ফিক্সড টেনিওর পান 5 বছরের এবং 5 বছর পরে যখন হাউস ডিসলভ হয়ে যায় সাথে সাথে তারা রিটায়ারও করে যায়। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমোলিউমেন্টস, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার এমপিরা বেতন ভাতা সুবিধাদি তারা যেগুলো পায় সেগুলো কে ডিসাইড করে। তো রাজ্যসভা এবং লোকসভা এমপির স্যালারি, অ্যালাওয়েন্সেস, এমোলিউমেন্টস পার্লামেন্টের দ্বারাই ডিসাইড হয়, অর্থাৎ এই পার্লামেন্টেরই যারা এমপি রয়েছে তারা একসাথে মিলে যৌথভাবে তাদের স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমোলিউমেন্টস ডিসাইড করে। নেক্সট আমাদের 12 নম্বর পয়েন্ট প্রিভিলেজেস বা রাইটস, অর্থাৎ এমপিরা কি বিশেষ সুবিধা বা অধিকার পেয়ে থাকে সেটা আমরা দেখে নেব। তো এই পয়েন্টটা একটু বড়, এক এক করে চলো আমরা বুঝে নিই। তো প্রথম সুবিধা এমপি হওয়ার হচ্ছে তাদেরকে
পার্লামেন্টের সেশন চলাকালীন তাদেরকে অ্যারেস্ট করা যাবে না। তার সাথে সেই সেশন শুরু হওয়ার 40 দিন আগে এবং 40 দিন পরে পর্যন্ত তাদের অ্যারেস্ট করা যাবে না। অর্থাৎ পার্লামেন্টের সেশন দেখো বছরে 3 বার হয়, তো সেই সেশনের 40 দিন আগে থেকে তাদের অ্যারেস্ট করা যাবে না, সেশন চলাকালীন তাদের অ্যারেস্ট করা যাবে না, এবং সেশন শেষ হয়ে যাওয়ার 40 দিন পর পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা যাবে না। তবে এই ইমিউনিটিটা শুধুমাত্র কিন্তু সিভিল কেসের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ দিওয়ানি মামলা যদি তাদের এগেইনস্টে থাকে তাহলে তাদেরকে অ্যারেস্ট করা যাবে না। ক্রিমিনাল কেস বা প্রিভেন্টিভ ডিটেনশন কেসের ক্ষেত্রে কিন্তু এই প্রোটেকশনটা অ্যাপ্লাই করে না। অর্থাৎ পার্লামেন্টের সেশন চলাকালীন বা তার আগে পরে তাদেরকে ক্রিমিনাল বা প্রিভেন্টিভ ডিটেনশন কেসে অ্যারেস্ট করা যেতেই পারে। তাদের নেক্সট প্রিভিলেজ হচ্ছে তাদের কমপ্লিট ফ্রিডম অফ স্পিচ আছে তাদের নিজেদের কক্ষে। যেহেতু তারা সেই কক্ষের মেম্বার, সেই কক্ষে থেকে তারা যে কোনো রকম মতবাদ, যে কোনো রকম আর্গুমেন্ট, যে কোনো রকম বক্তৃতা তারা সেই কক্ষে দিতে পারে। এটার স্বাধীনতা রয়েছে। ইনারা জনপ্রতিনিধি, তো জনতার কথা তারা নিজেদের কক্ষে কোনো রকম ভয় আনুগত্য বিহীন তারা রাখতে পারে, তাই জন্য এই প্রোটেকশনটা দেওয়া। এবং নিজেদের হাউসে যে কোনো রকম বক্তৃতা মতবাদ রাখার জন্য তাদের এগেইনস্টে কিন্তু কোর্টে কেস করা যাবে না। তারা সেই কক্ষ মেম্বার হিসাবে তাদের অধিকার আছে, তারা তাদের মনের ভাব প্রকাশ যেইভাবে ইচ্ছা তারা করতে পারে, কোর্টে এটা নিয়ে কোনো কেস করা যাবে না। তবে যদি কোনো ডিসিপ্লিনারি ইস্যু হয় সেটা সেই হাউসের যিনি প্রিসাইডিং অফিসার, স্পিকার বা চেয়ারপারসন, তিনি হ্যান্ডেল করবেন। হাউসের ভিতরে হওয়া ম্যাটার সাধারণত কিন্তু কোর্টের ইখতিয়ারের বাইরে। তো কক্ষের ভিতরে শুধুমাত্র সংবিধানের দ্বারা জারি করা নিয়ম এবং সেই কক্ষেরই যে রুলস এবং অর্ডার্স রয়েছে সেইগুলোর দায়রায় থেকে তারা যে কোনো রকম মতবাদ প্রকাশ করতে পারে। কোর্টরা এতে কোনো কথা বলতে পারবে না। এবং তৃতীয় অধিকার হচ্ছে যখন পার্লামেন্টের সেশন চলছে সেই সময় এমপিদেরকে জুরি সার্ভিসের জন্য ডাকা চলবে না, বা ডাকলেও তারা রিফিউজ করতে পারে যে তারা জুরি সার্ভিস এখন দিতে পারবেন না। জুরি সার্ভিস বলতে বেসিক্যালি কোর্টে তাদেরকে কোনো সাক্ষী হিসাবে ডাকা বা কোর্টে তাদের কোনো প্রমাণ দেওয়ার জন্য ডাকা কোর্টের আদেশে, তো সেগুলো করতে বাধ্য করা যাবে না যখন পার্লামেন্টের সেশন চলছে। যেহেতু তারা পার্লামেন্টের মেম্বার্স, তাদের ফার্স্ট প্রায়োরিটি হবে পার্লামেন্টের সেশন অ্যাটেন্ড করা, এবং সেই সময় কোর্ট তাদেরকে জুরি সার্ভিস দিতে আসতে বাধ্য করতে পারবে না। আমাদের 13 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ভ্যাকেন্সি ইন অফিস। অর্থাৎ এমপিদের পোস্টটা যদি ভ্যাকেন্ট হয়ে যায়, শূন্য পদ যদি চলে আসে, সেটা কি কি কারণে হতে পারে। এমপিদের পোস্টে শূন্য পদ আসার কিছু কমন কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে ডাবল মেম্বারশিপ। অর্থাৎ একটা হাউসের এমপি সে অন্য হাউসের বা স্টেট লেজিসলেচারের ইলেকশনে সে হয়তো দাঁড়িয়েছিল এবং সেই হাউসেও সে ইলেক্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে সে কিন্তু দুটো হাউসের মেম্বার হিসাবে কন্টিনিউ করতে পারবে না। যে কোনো একটা হাউসের মেম্বারশিপ তাকে ছেড়ে দিতে হবে। হয় সে নতুন যেই পোস্টে ইলেক্ট হয়েছে সেই পদটা সে গ্রহণ করতে পারে, অথবা সে অলরেডি যেই পদে রয়েছে সেই পদের মেম্বারশিপ সে কন্টিনিউ করতে পারে। দুটোর মধ্যে যে কোনো একটা। কাজেই যেই পোস্টটা সে ছেড়ে দিল সেই সিটটা ভ্যাকেন্ট হয়ে গেল। দ্বিতীয়, তার ইলেকশনটা কোনোভাবে যদি রদ হয়ে যায়, সে যদি ডিসকোয়ালিফাই হয়ে যায়, ডিসকোয়ালিফিকেশনের কারণ আমরা অলরেডি ডিসকাস করেছি, সে যদি ডিসকোয়ালিফাই হয়ে যায় তাহলে তার পোস্টটা ভ্যাকেন্ট হয়ে যাবে। তৃতীয়ত, অবশ্যই সে ইস্তফা দিতে পারে পদে থাকাকালীন। চতুর্থ, সে যদি 60 দিন 60 ডেজ টানা উইদাউট নোটিস যদি হাউসের মিটিংগুলো থেকে সে অ্যাবসেন্ট থাকে তাহলে তার সিটটা ভ্যাকেন্ট হয়ে যাবে। আর নাম্বার 5, তার ইলেকশনটা যদি রদ করে দেয় কোর্টের আদেশ অনুসারে, অথবা তার কোনো হায়ার পোস্টে ইলেকশন যদি হয়ে যায়, যেমন প্রেসিডেন্টের পোস্টে ইলেক্টেড হয়ে গেছে বা ভাইস প্রেসিডেন্টের পোস্টে ইলেক্টেড হয়ে গেছে বা রাজ্যপাল পোস্টে তার ইলেকশন হয়ে গেছে, তখন সে সেই পোস্টটা গ্রহণ করার সময় এই এমপির পোস্টটা তাকে ছেড়ে দিতে হবে, বা ধরে নেওয়া হবে যে এমপির পোস্টটা সে ছেড়ে দিয়েছে। সো এমপির পোস্টে ভ্যাকেন্সি আসার 5টি কারণ। প্রথমটা হচ্ছে ডাবল মেম্বারশিপ, অর্থাৎ দুটো কক্ষের একসাথে সে মেম্বার্স হয়েছে তাহলে তাকে একটা পোস্ট ছেড়ে দিতে হচ্ছে। দ্বিতীয়ত, সে তার যদি ডিসকোয়ালিফিকেশন হয়ে যায়। তৃতীয়ত, সে যদি রেজিগনেশন বা ইস্তফা দেয়। চতুর্থ, সে যদি হাউস থেকে অ্যাবসেন্ট থাকে একটা লম্বা টাইমের জন্য। এবং 5 নম্বর হচ্ছে কোর্ট যদি তার ইলেকশন রদ করে যায় অথবা সে কোনো হায়ার পোস্টে ইলেকশনে জিতে যায়। তো এই 5টা কারণের জন্য এমপির পোস্টে ভ্যাকেন্সি আসতে পারে। এরকম ভ্যাকেন্সি যদি আসে তাহলে বাই ইলেকশনের মাধ্যমে
এই পোস্টটা আবার ফিল আপ করতে হবে। এবারে সেই ভ্যাকেন্সি হওয়ার অন্যতম কারণ ছিল রেজিগনেশন বা ইস্তফা দেওয়া। তো এবারে আমরা দেখে নেব রাজ্যসভা বা লোকসভা এমপিরা ইস্তফা কাকে দেন। রাজ্যসভা এমপিরা ইস্তফা দেন তাদের হাউসের যিনি চেয়ারপারসন রয়েছেন, সেখানে লোকসভার এমপিরাও ইস্তফা দেন তাদের হাউসের যিনি স্পিকার রয়েছেন। রেসপেক্টিভ হাউসের এমপিরা রেসপেক্টিভ হাউসের প্রিসাইডিং অফিসারদের তাদের ইস্তফা পত্র দেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রিমুভাল, অর্থাৎ এমপিদের পোস্ট থেকে বরখাস্ত কি কারণে এবং কে করতে পারে। তো রাজ্যসভা এবং লোকসভা এমপি উভয় ক্ষেত্রেই প্রেসিডেন্ট তাদেরকে রিমুভ করতে পারে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার উপদেশ অনুযায়ী। এবং কি কি কারণে রিমুভ হতে পারে তারা যদি কোনো ডাবল মেম্বারশিপ হোল্ড করছে, অর্থাৎ দুটো হাউসের মেম্বারশিপ তারা একসাথে হোল্ড করছে, তাহলে একটা হাউস থেকে তাকে রিমুভ করে দেওয়া হবে। দ্বিতীয়ত, তারা যদি ডিসকোয়ালিফিকেশন তাদের হয়ে গেছে। তৃতীয়ত, তারা যদি লম্বা টাইমের জন্য অ্যাবসেন্ট আছে। এই সমস্ত কারণগুলোর ক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচন কমিশনের উপদেশ অনুযায়ী তাদের রিমুভ করে দেবে এবং প্রেসিডেন্টের ডিসিশনই কিন্তু ফাইনাল, সেটা কোর্টের কাছে চ্যালেঞ্জ করা যাবে না। তবে রাজ্যসভা এবং লোকসভা এমপির রিমুভালের আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে ডিফেকশন। তারা যদি দলদ্রোহিতা করেছে, অর্থাৎ তারা যেই পলিটিক্যাল পার্টি থেকে তাদের ইলেকশন হয়েছে সেই পলিটিক্যাল পার্টির আদেশ যদি তারা অবমাননা করেছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ডিফেকশনের চার্জ আনা যেতে পারে, নাও আনা যেতে পারে, কিন্তু আনা যেতে পারে। তো এরকম ডিফেকশন রিলেটেড ম্যাটার ডিসাইড করে রেসপেক্টিভ হাউসের প্রিসাইডিং অফিসার্স। মানে কোনো পলিটিক্যাল পার্টি যদি তাদের কোনো মেম্বারের এগেইনস্টে এরকম ডিফেকশনের চার্জেস আনে, সেটা তারা প্রিসাইডিং অফিসারকে সাবমিট করবেন এবং প্রিসাইডিং অফিসারই এই বিষয়ে নির্ণয় নেবেন। তবে এই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের দ্বারা দেওয়া ডিসিশন কিন্তু কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। যদি সেই পার্টিকুলার এমপির সেটা আনফেয়ার মনে হয়েছে, তাহলে সে সেই পার্টিকুলার রাজ্যের হাইকোর্টে এই ডিসিশনটা চ্যালেঞ্জ করতে পারে। এবং আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজনে আমরা পৌঁছে গেছি, যেটা হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব। অর্থাৎ এমপিরা তাদের মেয়াদ কমপ্লিট করার পর তারা কি অন্য কোনো পাবলিক পোস্টে তারা নিয়োগ পেতে পারে, অথবা তারা কি সেই পার্টিকুলার পোস্টেই পুনরায় কন্টিনিউ করতে পারে, সেটা আমরা দেখে নেব। তো রাজ্যসভা এবং লোকসভা এমপির পোস্ট রিটায়ারমেন্ট জবের ক্ষেত্রে কোনো রকম ব্যান নেই, অর্থাৎ তারা এমপি হিসাবে রিটায়ার করার পর অন্য কোনো পাবলিক পোস্টে তাদের অ্যাপয়েন্টমেন্ট করা যেতে পারে এবং তার সাথে তারা যদি পুনরায় সেই পোস্টের জন্য কন্টেস্ট করতে চায় ইলেকশন বা নমিনেশনের জন্য, তারা কিন্তু পুনরায় এলিজিবল। কোনো রকম পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ব্যান নেই। পোস্ট রিটায়ারমেন্ট জবের ক্ষেত্রে ব্যান সাধারণত সেই সমস্ত পোস্টের উপরে লাগানো থাকে যেই পোস্টগুলোর নিরপেক্ষতা মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ব্যানটা এই জন্যই করে দেওয়া হয় যাতে তারা পদে থাকাকালীন একদম নিরপেক্ষভাবে ফ্রি এবং ফেয়ার তারা ডিসিশন নিতে পারে, কেউ যাতে তাদের ইনফ্লুয়েন্স না করতে পারে। তবে এমপিদের ক্ষেত্রে তারা পার্টিগতভাবেই ইলেকশন তাদের হয় এবং পার্টিরই তারা কথা বলে, তো অবভিয়াসলি তাদের নিউট্রাল থাকার কোনো প্রয়োজন নেই, তাই পোস্ট রিটায়ারমেন্ট জবেও তাদের কোনো ব্যান নেই। তো আশা করি আজকের এই টপিক রাজ্যসভা ভার্সেস লোকসভা এমপি নিয়ে ডিসকাশনটা তোমরা বুঝতে পারলে। আমরা অ্যাকচুয়ালি এমপিদের রিলেটেড সাংবিধানিক যা যা নিয়মাবলী রয়েছে সেগুলো সবই আমরা ডিসকাস করে ফেললাম এই একটা ছোট্ট লেকচারে। যেটা বাকি রয়ে গেল এদের পাওয়ারস অ্যান্ড ফাংশনস, সেটা অবশ্যই আমি সেটার উপরে একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো ভবিষ্যতে, যবে আমার এই ভিডিওটা 100 লাইকস পৌঁছাবে। তো বন্ধুরা, তোমাদের যদি এই লেকচারগুলো ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে আমাকে সেটা জানিও, এতে আমি অনুপ্রাণিত ফিল করব এবং নেক্সট সেট অফ লেকচারসগুলো খুব তাড়াতাড়ি এবং সেম কোয়ালিটির নিয়ে আসবো। আর আজকের লেকচারটা অবশ্যই একবার নয়, একবার দেখলে কিছুই মনে থাকবে না, তাই জন্য মিনিমাম 3 বার দেখবে এবং শুনবে। খেয়াল রাখবে অলওয়েজ রিপিটেশন লিডস টু রিটেনশন, যতবার শুনবে অত তোমাদের মনে গাঁথবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার।
তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে, তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইজিং।